ছি ছি ছিঁড়ে ননি ছি, এটাই বলতে হবে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টকে নিয়ে। ভাই, ন্যাড়া একবার বেলতলায় যায়, কিন্তু এই ম্যানেজমেন্ট বারবারই যে এশিয়ার মঞ্চ থেকে পালিয়ে যাবে সত্যি ভাবা যায় না। যারা কিনা 70 কোটির ওপরে দল গঠন করে, তাদের এশিয়ার মঞ্চে খেলতে গেলেই কিন্তু গা চুলকানি ধরে। ভাই, আজকে শুধুমাত্র যে মোহনবাগানের নাম খারাপ হলো সেটা নয়, পুরো দেশের নাম কিন্তু ডুবিয়ে দিল মোহনবাগান। কি হয়েছে মোহনবাগানকে নিয়ে সমস্তটা নিয়ে আলোচনা রয়েছে। আনোয়ার আলীকে নিয়ে কি চলছে বাজারে সেই নিয়ে আপডেট দেওয়া রয়েছে। ইস্ট বেঙ্গলকে নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলের মহিলা দল নিয়ে কথা বলি, তো আজকে নিয়ম রক্ষার ম্যাচে ইস্ট বেঙ্গল খেলতে নেমেছিল। ম্যাচটা শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয়। দুটো দলই কিন্তু আজকে ভালো ফুটবল খেললো, কোনো রকম গোল দেখা যায়নি। আর খেলা দেখার যে ভাবে আমরা দেখছিলাম এতদিন, কিন্তু সেইভাবেও দেখা যায়নি আজকে। অনেক কঠিন ভাবেই দেখতে হয়েছে। যাই হোক, ফাইনাল ম্যাচ রয়েছে 20 তারিখে। এই দলের বিরুদ্ধে, এপিএইচ এর বিরুদ্ধেই কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা দলকে খেলতে হবে। সেই ম্যাচের দিকে নজর থাকবে এবং সেই ম্যাচের সময় কিন্তু 1 ঘন্টা পিছিয়ে আনা হয়েছে। 5টা 45 থেকে সাধারণত ম্যাচগুলো হচ্ছিল, যেগুলো বিকেলের ম্যাচ ছিল, কিন্তু সেই ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু 4টে 45 থেকে। সেটা কিন্তু 20 তারিখে খেলা রয়েছে। তো দুটো দলই কিন্তু যথেষ্ট ভালো এবং দুটো দলই কিন্তু গ্রুপ স্টেজে একটা করেও গোল খায়নি। আজকেও দেখো গোল শূন্য ড্র রেখেছে। ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগ অন্য দলকে 5টা 6টা 7টা পর্যন্ত গোল দিয়ে আসছে, কিন্তু এই দলের বিরুদ্ধে আজকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। যদিও ইস্টবেঙ্গল যে আজকে মরিয়া চেষ্টা করেছিল ম্যাচটা জেতার জন্য, সেরকমটা নয়। কোনো রকম যাতে ইনজুরি না হয়, কোনো রকম ভাবে যেন কোনো সমস্যা না হয়, একটু সাবধানী ফুটবলই আজকে ইস্টবেঙ্গল খেলেছিল। আশা করছি এই দলের বিরুদ্ধে, যেহেতু গ্রুপ স্টেজে একটা ম্যাচ খেললো, ফাইনাল ম্যাচে এদের কোন জায়গায় খামতি রয়েছে সেগুলোকে অ্যান্ড্রিউস অবশ্যই যাচাই করবে এবং একটা দারুণ দারুণ কিন্তু ম্যাচ হবে ফাইনাল ম্যাচে, আমরা বুঝতেই পারছি। তো আজকে তোমরা জানি ম্যাচ কেউ দেখতে পাওনি, কিছু করার ছিল না। পরের ফাইনাল ম্যাচে আমরা সমস্ত রকমভাবে চেষ্টা করব যাতে ম্যাচ দেখানো যায়। অনেক কিছু প্রসিডিওর রয়েছে, সেইভাবেই করতে হবে। তো যাই হোক, এরপর যদি আমরা কথা বলি একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। ভাই, মোহনবাগান ছিল ঠিকই ছিল, ভাই সুপার জায়েন্ট যুক্ত হয়েই মনে হচ্ছে ব্যাপারটা সব ঘেঁটে গেল। কারণ এশিয়ার মঞ্চ থেকে পর 2 বছর তারা কিন্তু পালিয়ে গেল। পরিষ্কার কথায় পালিয়ে গেল, কারণ প্রত্যেকটা মোহনবাগান সমর্থক এটা মেনে নিয়েছে এই ম্যানেজমেন্ট জাস্ট পালিয়ে গেছে। সেখানে প্রত্যেকটা মানে যারা ফ্যান পেজ রয়েছে বা ফ্যান গ্রুপ রয়েছে, তারা প্রতিবাদ একই সুরে করেছে। এখনো সেই প্রতিবাদ চলছে যে কেন খেলতে যাওয়া হলো না। এবছর তো কোনো রকম ইরানের সমস্যা নেই, কোনো যুদ্ধকালীন পরিস্থিতি বা কোনো খারাপ সিচুয়েশনই নেই। সেখানে প্লেয়াররা খেলতে, কিছু প্লেয়ার যেতে চেয়েছিল, বিশেষত মলিনা যেতে চেয়েছিল, সেই মলিনাকে যেতে দেওয়া হলো না। তারপর মলিনা এসে সত্যি কথা বলার জন্য আবার ভাই মলিনার চাকরিও চলে গেল। তো এটা কেন হচ্ছে? তো এই নিয়ে রীতিমতন এখনো প্রত্যেকটা যে সমস্ত বড় ফ্যান পেজ রয়েছে তারা প্রতিবাদ করছে। তো এটা ঠিক, মোহনবাগান পালিয়ে গিয়েছিল। এবার পর 2 বছর এই রকম ভাবে এএফসি টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য তাদের উপরে যে একটা কড়া শাস্তি নেমে আসবে সেটুকু আমরা বুঝতে পারছিলাম। তো সেই রকম ভাবেই যেরকমটা শোনা যাচ্ছে, আর আজকে মার্কাস সেও যেটা জানাচ্ছে, যে মোহনবাগান সুপার জায়েন্টকে কিন্তু আগামী 2 মরশুম এএফসির কোনো টুর্নামেন্টে খেলতে দেওয়া হবে না। যদি তারা যোগ্যতা অর্জন করেও, তারা কিন্তু সম্পূর্ণরূপে 2 বছরের জন্য ব্যান থাকতে চলেছে। মানে এটা একটা কত বড় খারাপ লাগার জায়গা দেখো। আমরা এমনিই এএফসি টুর্নামেন্ট খেলতে পারি না, তো সেক্ষেত্রে মোহনবাগান ধরো আবার সিল্ড চ্যাম্পিয়ন হলো বা যে কোনোভাবে চ্যাম্পিয়ন হলো, সুপার কাপ চ্যাম্পিয়ন হলো, তো স্লট পাওয়া যায়। চ্যাম্পিয়ন হলে মোহনবাগান খেলতে পারবে না। তার মানে যে দলটা 2 নম্বর পজিশনে শেষ করবে লিগ শিল্ডের, তারা ভাই খেলার সুযোগ পেয়ে যাবে। তো মানে কি রকম একটা ব্যাপার হলো ভেবে দেখো। আর সেটাও কিভাবে হবে সেটা তো পরের কথা, আদৌ লিগ কিভাবে হবে আমরা তাই জানি না। তো সেখানে মোহনবাগান এরকম এমন একটা কাজ করলো, গোয়া তো প্রত্যেকটা ম্যাচ হেরেছে, লাস্ট ম্যাচ 24শে ডিসেম্বর রয়েছে, সেটাও হারবে ধরে নিচ্ছি। তো তবু তো তারা খেলেছে, অন্তত খেলার জায়গায় রয়েছে। আর সেখানে মোহনবাগান যেই দেখলো ইরানে খেলতে যেতে হবে, নাও
পাত্তারি গুটিয়ে নাও, চলো পালিয়ে যাই। কেন? আর মলিনা সত্যি কথা বলেছিল বলেই মলিনার চাকরি গেছে, এছাড়া কিচ্ছু নয়। মলিনা কত কিছু দিয়েছে ভাবো। এই 2025-এ দাঁড়িয়ে মলিনা সে কিন্তু আইএসএল এর কাপ, আইএসএল শিল্ড, আইএফএ শিল্ড দিয়ে গেছে। হ্যাঁ, কিছু ম্যাচে ভুলভ্রান্তি হয়, আরে পরীক্ষা নিরীক্ষার তো জায়গা থাকে, পরীক্ষা নিরীক্ষার জায়গাগুলো মলিনা করার চেষ্টা করেছিল। কিছু ম্যাচে ভুলভাল মলিনার জন্য হেরেছিল, কিন্তু মলিনা যে রেকর্ড তৈরি করে দিয়ে গেছে সেটা কিন্তু দারুণ দারুণ। সেই রেকর্ড তৈরি হাবাসও করতে পারেনি, একই সিজনে শিল্ড কাপ জিততে পারেনি হাবাসও, সেটা মলিনা করে দেখিয়েছে। তো মলিনা সত্যি কথা বলার জন্যই মলিনার চাকরি গিয়েছিল। তারপর আমরা দেখেছিলাম ভাই ডিমি পেট্রাটোসকে মানে সমর্থকদের সঙ্গে রীতিমতন হাতাহাতি, কেউ ভিডিও করছিল তার মোবাইল টোবাইল ফেলে দেওয়া। তারপর যে সমস্ত অজি প্লেয়াররা ছিল তারা ভাই প্রচন্ড পরিমাণে সমর্থকদের উপর বাজেভাবে কথাবার্তা বলা ইত্যাদি ইত্যাদি হয়েছিল। সবার আগে ম্যানেজমেন্টকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন কেন আমরা খেলতে যাইনি। এই প্রশ্নের উত্তর কিন্তু ম্যানেজমেন্টকে ডেফিনেটলি দিতে হবে। এবং এর সাথে সাথে মোহনবাগানকে খুব সম্ভবত একটা বিপুল অর্থ জরিমানা করা হতে পারে, যেটা শোনা যাচ্ছে 47 লক্ষ টাকা কিন্তু তাদের জরিমানা, এবং 48 না 49 লক্ষ টাকা কম্পেনসেশন। মানে ভাবো, বিরাট একটা টাকা কিন্তু জরিমানাও করা হচ্ছে। যদিও মোহনবাগানের কাছে এই টাকাটা কোনো ব্যাপার নয়, এই টাকা একদম জল ভাত, তো ঠিক আছে 1 কোটি টাকা খরচা হবে, কি আছে। কিন্তু পালিয়ে যাওয়াটা সত্যি খুব খারাপ। মোহনবাগানের মতন একটা দল, মানে হিউজ যাদের ফ্যান বেস, যাদের এত ইতিহাস রয়েছে, তো সেখানে মোহনবাগানকে এই রকম ভাবে একদম নিচে নামিয়ে আনাটা এই ম্যানেজমেন্টের উচিত হয়নি। যদি তোমরা বিদেশে খেলতে না যেতে চাও, যদি মোহনবাগানকে বিদেশে সাফল্য এনে দিতে না পারো, তোমরা সরে যাও, কোনো অসুবিধা নেই। আরো অনেক স্পন্সর পেয়ে যাবে, স্পন্সরের অভাব হবে না। কিন্তু মোহনবাগানের মতন দলের নাম খারাপ হওয়াটা সত্যি খুব খারাপ লাগার বিষয়। অষ্টমীর দিন খুব সম্ভবত মোহনবাগানে খেলা ছিল, আমি সমস্ত রকম প্ল্যান ক্যান্সেল করে রেখেছিলাম যে আমি শুধুমাত্র খেলা দেখবো বলে, একসাথে খেলা দেখবো বলে। সবাই বন্ধুরা খেলা মানে মাঠ মানে ঠাকুর দেখতে গেল, আর আমি বাড়িতেই বসে রইলাম, কারণ আমার সেরকমই প্ল্যান ছিল আমি খেলা দেখবো। কিন্তু তার আগেই মোহনবাগান যে পালিয়ে গিয়েছিল, আর সব বন্ধুদের প্ল্যান হয়ে গিয়েছিল, আমি আর তাদের প্ল্যানে থাকিনি। আমার একটা দিনও নষ্ট হয়েছিল পুজোর। যাই হোক, সেসব যদি বাদও রাখি, এটা খুবই একটা খারাপ ব্যাপার। এটা কিন্তু খুব তাড়াতাড়ি অফিসিয়ালও হতে চলেছে। তো কয়েকদিনের মধ্যেই সেই যেটা একদম মেল করে যেটা নোটিশ, সেটা কিন্তু মোহনবাগানের কাছে আজই হয়তো বা 2-1 দিনের মধ্যেই হয়তো এসে যেতে চলেছে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি আনোয়ার আলীকে নিয়ে বলি, তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম আনোয়ার আলীর এবার যে মামলার শুনানি কিন্তু হতে চলেছে, এবং আনোয়ারকেও কিন্তু একটা জরিমানা দিতে হবে, কয়েক কোটি টাকা তাকে জরিমানা দিতে হবে। সেই মতন কিন্তু আজকে কিছু একটা শুনানি হওয়ার কথা ছিল, সেখানে দিল্লি এফসি, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের প্রতিনিধিরা ছিল, সেখানে কথাবার্তা আজকে অনেকটা হয়েছে। যদিও এসবে একদম ফাইনাল সিলমোহর আসবে না, কালকেও আবার এই নিয়ে কথা হবে, এবং কালকে হওয়ার পর কিছু হয়তো আসতে পারে, দেখা যাক কালকে হোক, আগে কথাবার্তা হলে তারপর জানতে পারলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।